ক্লাস শেষ করে কিছুক্ষণ ক্যান্টিনে বসল মিলাত। অনুরূপকে ফোন করবে ভেবে ফোনটা হাতে নিতেই দেখল চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে পড়ে আছে। চার্জ দেওয়ার কথা মনেই ছিল না। ক্লাসে আসার আগে কিছুক্ষণ চার্জ দিলেও হতো। থাক কি আর করার, ফোনটা পুনরায় ব্যাগের ভেতর ভরে উঠে দাঁড়ালো ও। বাসায় ফিরতে হবে। ইউনিভার্সিটি থেকে বের হয়ে অনুরূপের কথা ভাবতে ভাবতেই আপন মনে হাঁটতে লাগলো মিলাত। হঠাৎ কিছু একটা মনে হতেই পেছনে ফিরে তাকালো। দেখলো দুটো লোক কেমন করে যেন তাকিয়ে আছে ওর দিকে। আবার দুপুর হওয়ায় এদিকের রাস্তাটাও ততটা জনবহুল না। মিলাতের ভয় লাগলো। মস্তিষ্কে জড়ো হতে লাগলো নানারকম ভীতিকর ভাবনা। জোরে পা চালিয়ে হাঁটতে লাগলো আর বারবার পেছনে তাকিয়ে লোকগুলোর দূরত্ব মাপছিল। চোখে মুখে স্পষ্ট ভয়। আশেপাশে রিকশা, সিএনজি কিছু পাওয়াও যাচ্ছে না। ফোন বন্ধ, আতঙ্কে বুক ধড়ফড় করছে ওর। হঠাৎ দেখলো দূর থেকে কেউ দৌড়ে আসছে। ভালোমত খেয়াল করতেই দেখতে পেল অনুরূপকে। ভীষণ চিন্তাগ্রস্ত আর উদ্বিগ্ন দেখাচ্ছে। দৌড়ে এসেই জড়িয়ে ধরল মিলাতকে। স্বামীর প্রশস্ত বুকে ভরসার জায়গা পেয়ে স্বস্তি মিলল মিলাতের। তবে ওর সারা শরীর কাঁপছে। অনুরূপ মিলাতকে শক্ত করে জড়িয়ে ধরে লোকগুলোর দিকে চাইল। ও বুঝতে পারল ওই লোক দুটোকেই মিলাতের ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে। অনুরূপ ওদের ধরার জন্য যেতে চাইলেও মিলাতকে ফেলে যেতে পারল না। ভয়ে আর চিন্তায় শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে ওর। এদিকে লোকগুলোও পালিয়েছে। অনুরূপ মিলাতকে ধরে আস্তে আস্তে গাড়ির কাছে নিয়ে এলো। ওকে সিটে বসিয়ে গাড়িতে থাকা পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, একটু পানি খাও। মিলাত পানি খাওয়ার পর একটু দম নিল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে করতে বলল, ওরা কারা ছিল আর আমার পিছু নিয়েছিল কেন বুঝতে পারলাম না। ওদের চৈতি পাঠিয়েছে তোমার মুখে এসিড মারার জন্য। মিলাত শুনেই কেঁপে উঠল। ভয় পাওয়া স্বরে বলল, একটুর জন্য বেঁচে গেলাম। কিন্তু আপনি কি করে জানলেন? মিলাতের কথা শুনে অনুরূপ মুচকি হাসল। সামান্য ঝুঁকে মিলাতের সিট বেল্ট লাগাতে লাগাতে ওর চোখের দিকে চেয়ে বলল, সেই প্রথম থেকেই তোমার ব্যাপারে সব জানি আমি। কিভাবে জানি সেটা মুখ্য নয়, তবে জেনে রেখো তোমাকে ভালোবাসি। বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। মিলাত অবাক হল। এই মানুষটা এত কিছু জানে কিভাবে ওর ব্যাপারে। অনুরূপ মিলাতদের বাড়ির দিকে ড্রাইভ করতে করতে বলল, তোমাকে চৈতির সাথে এক বাড়িতে রাখতে আমার ভয় লাগছে। আমি আজ রাতে বাসায় যাব। ইমার্জেন্সি ছুটি নিয়েছি। বাবা মাকে এনে আমাদের বিয়ের ব্যাপারে সবকিছু মিটমাট করে তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে আসব। কিন্তু বাবা তো বলল, যদি ওই মেয়েটা তোমাদের বাড়িতে না থাকতো তাহলে আমার আপত্তি ছিল না, তবে ও তোমার সাথে একই বাড়িতে থাকলে আমি নিশ্চিন্ত হতে পারব না। মিলাতের নিজেরও ভয় করছে। কতটা নিকৃষ্ট হতে পারে একটা মানুষ না দেখলে বোঝার উপায় নেই। রেভান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে মনে মনে ভাবল, আর কখনোই মিলাতকে ভুল বুঝবে না, ওর কষ্ট হবে এমন কাজও করবে না। ওকে ভালোবেসে নিজের করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। হ্যাঁ, এটা সহজ নয়, ওর মন এত সহজে গলবে না, তবু ও অপেক্ষা করবে। চৈতি যখন জানতে পারল ওর পাঠানো লোকগুলো তাদের কাজ ঠিকমতো করতে পারেনি, তখন প্রচন্ড রাগ হলো ওর। বারবারই কেন ওই মেয়েটা বেঁচে যায়। মিলাতকে বাসায় পৌঁছে দিয়ে ওর মায়ের কাছে সব খুলে বলল অনুরূপ। সাথে এটাও বল ও ফিরে না আসা পর্যন্ত যেন মিলাতের খেয়াল রাখে আর একা বাইরে বের না হয়। সব শুনে মিলাতের মা ক্ষেপে যান ভীষণ। তিনি চৈতির ফেরার অপেক্ষা করতে থাকেন। এত কিছুর মাঝেও সাইফুল নিজের ভুলটা বুঝতে পারল। আসলেই জঘন্যরকম একটা ভুল করেছে ও। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। সাইফুল ঠিক করেছে ও চৈতিকে সত্যি ডিভোর্স দিয়ে দেবে আর পুনরায় মিলাতকে নিজের করে নেবে। আর তাই ও মিলাতকে ফোন করল। মিলাত নাম্বারটা চিনল না, তাই রিসিভ করতেই সাইফুল বলল, কেমন আছো মিলাত। মিলাত কণ্ঠটা চিনল। নিমেষেই রাগ চড়ে বসে মাথায়। গলা উঁচিয়ে বলল, কোন সাহসে ফোন করেছিস? মিলাত তোমার সাথে কথা ছিল।
দেখা করবে একটু? কেন তোর বউ তোকে পাত্তা দিচ্ছে না? আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করবে প্লিজ, একটা সুযোগ দেবে? কখনো না। মিলাত প্লিজ একটাবার দেখা করো, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, প্লিজ মি। আর কিছু বলার আগেই ফোন কেটে দিল মিলাত। সাইফুল এরপর বেশ কয়েকবার চেষ্টা করেও আর পেল না। তবে সে ও দমে যাবার পাত্র নয়। কালকে ওর বাসায় যাবে দরকার হলে, তখন তো দেখা করতেই হবে। আর একবার দেখা করলেই নিজের সব ভুলের জন্য ক্ষমা চাইবে ও, দরকার হয় পায়ে পড়বে। তবুও মিলাতকে ফেরত চাই। রাত 10:15। হারুন সাহেব, মিনারা বেগম আর মিলাত একসাথে খেতে বসেছেন। চৈতি এখনো বাসায় ফেরেনি, কোথায় আছে জানা নেই, অবশ্য কেউ জানতেও চায় না। খেতে খেতেই হারুন সাহেব বললেন, আমি একটা বিষয় ভেবেছি, তোমাদেরকে বলছি, তোমরাও তোমাদের সিদ্ধান্ত জানাও। কি বাবা? মিলাত প্রশ্ন করল। মিনারা বেগমের একই দৃষ্টি। ভাবছি আমার সব সহায় সম্পদ আমি মিলাত আর তোমার নামে লিখে দেব। বাবা, এটা তো ঠিক না, আমি তো তোমার একমাত্র নই, তোমার আরেকজন সন্তান আছে, ওর ও হক আছে, কিন্তু আমি চাই না আমার সম্পত্তি ও পাক। ওকে আমি ঘৃণা করি। এবার মিনারা বেগমও একই স্বরে বললেন, ওর মতো মেয়ে কিছুরই যোগ্য না। কিন্তু আমি মানতে পারছি না বাবা, মা। তার চেয়ে বরং ও যা পায় তা ওকে দিয়ে দাও। আমি কারো ভাগ নিতে চাই না, এতে করে ও আরো হিংস্র হয়ে উঠবে। তোমরা আমাকে এমন পরিস্থিতি ফেলো না প্লিজ। হারুন সাহেব মেয়ের কথা শুনলেন, মাথা নেড়ে বললেন, ঠিক আছে, আমি আরেকটু ভাবি। খাওয়া শেষে মিলাত নিজের ঘরে এলো। বিছানার ওপর রাখা ফোনটা ভাইব্রেশন হচ্ছে। অনুরূপের ফোন কল। মিলাত এগিয়ে এসে রিসিভ করতেই অনুরূপ বলল, একটু বাসার নিচে আসবে এখন? হ্যাঁ, আমি নিচেই আছি। বাসায় আসুন। না, চট্টগ্রাম যাব, শুধুমাত্র তোমার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, নামছি। মিলাত ফোন রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে হালকা একটু লিপ গ্লস দিয়ে নিল। তারপর ওড়নাটা গায়ে মাথায় ভালো করে জড়িয়ে নিজের ঘর ছেড়ে বের হয়ে সদর দরজার দিকে যেতে যেতে বাবা মাকে উদ্দেশ্য করে বলল, অনুরূপ এসেছে। নিচে যাচ্ছি। মিনারা বেগম বললেন, উপরে আসতে বলিসনি? বলেছি। উনি চট্টগ্রাম যাবেন, তাই এখন আসবেন না, শুধু আমার সাথে দেখা করতে এসেছেন। মেয়ের কথা শুনে মিনারা বেগম হাসলেন, তবে হারুন সাহেবের চেহারায় পরিবর্তন এলো না। মিলাত নিচে নামতেই দেখল অনুরূপ দাঁড়িয়ে আছে। অফ হোয়াইট শার্ট, জিন্সের কালো প্যান্ট, কালো শু, ঘড়ি, চুলগুলো সুন্দর করে সেট করা, চোখে রিমলেস চশমা, শার্টে হাতা গুটিয়ে কনুই পর্যন্ত রাখা, দুহাত পকেটে রেখে মিলাতের দিকেই তাকিয়ে আছে। ভীষণ সুন্দর লাগছে ওকে। মিলাতের মনে হলো ছেলে মানুষ এত সুন্দর হওয়া অপরাধ। অনুরূপ এগিয়ে আসলো মিলাতের দিকে। ওষ্ঠে মৃদু হাসির রেখা নিয়ে বলল, খেয়েছো? হ্যাঁ, আপনি? হ্যাঁ। ওই মেয়েটা বাসায় ফিরেছে? না, দুদিন ধরে খোঁজ নেই। না ফিরলেই ভালো। তুমি সাবধানে থাকবে। আমি দ্রুত ফিরব। আচ্ছা, সাবধানে যাবেন। এটাই প্রথমবার যে তোমাকে ছাড়া তোমার শ্বশুর বাড়ি যাচ্ছি, পরবর্তীতে তোমাকে নিয়েই যাব। মিলাত ঠোঁট প্রশস্ত করে হাসল, বলল, ঠিক আছে, এবার রওনা হন। আর সাবধানে যাবেন, আমাকে ফোন করবেন। আর আর কি আর কি কি করব? আপাতত এইটুকুই, কিন্তু আমার তো আরো কিছু করতে ইচ্ছে করছে। কি? কিছু না, বাসা থেকে এসে বলবো। আপনাকে যতটা ইনোসেন্ট ভেবেছি ততটাও নন আপনি। অনুরূপ উচ্চ স্বরে হেসে ফেলল, বলল, তাহলে কেমন আমি? সেয়ানা টাইপ, তাই? হ্যাঁ, তবে আমিও কম না। ঠিক আছে, দেখব তুমি কতটুকু। এখন ঘরে যাও।
আপনিও সাবধানে যাবেন। অনুরূপকে বিদায় জানিয়ে মিলাত ঘরে ফিরে এলো। অনুরূপ মিলাতের সাথে দেখা করে স্টেশনের দিকে যেতে যেতে হিমেলকে ফোন করলো। হিমেল ফোন রিসিভ করেই বলল, কি অবস্থা ব্রো? একটু প্যারায় আছি। কেন? ফোনে বলা সম্ভব না। চট্টগ্রাম যাচ্ছি, এসে সব বলবো। তোর হেল্প দরকার এই মুহূর্তে। কি হেল্প? তোকে একজনকে সেফটি দিতে হবে আমি চট্টগ্রাম থেকে না আসা পর্যন্ত। কাকে? মিলাত। ওই যে সুইসাইড করতে গিয়েছিল ওই মেয়েটা। হ্যাঁ। কিন্তু কেন? বলবো সব। শুধু খেয়াল রাখিস আমি আসা পর্যন্ত কেউ যেন ওর ক্ষতি করতে না পারে। ওর ডেইলি শিডিউলটা দিয়ে দিস, আমি টেক্সট করে দেব। ওকে? সাবধানে যা, কিছু হলে আমি জানাবো। আচ্ছা ব্রো, ধন্যবাদ। রেভানের কাজিনের সপ্তাহব্যাপী বিয়ে শেষ হয়েছিল গতকাল, তাই আজ রাতেই ওরা সবাই চট্টগ্রাম রওনা হবে। তবে রেভান আজই ফিরবে না, কাজের কথা বলে এখানেই থাকবে আরেকদিন। যাওয়ার আগে অন্তত মিলাতের সাথে সব ঠিক করতে চায়। চৈতি বাসায় ফিরেছে রাত 12টার পর। ওর কাছে ঘরের এক্সট্রা চাবি থাকায় আর কাউকে ডাকতে হয়নি। ঘরে ঢুকেই প্রথমে বসার ঘরের টেবিল আর ডাইনিং টেবিলের নিচ থেকে টেপ রেকর্ডারটা নিয়ে নিজের ঘরে গেল। ওর মাথায় ঘুরছে অন্য প্ল্যান। যদি রেভান ওর হয় তো হলো, আর না হলে রেভানের সামনেই ওর প্রিয়তমাকে এমন মৃত্যু দেবে যে ও বেঁচে থেকেও জড়বস্তু হয়ে রবে। চৈতি জানে এসব করলে ও নিজেও বাঁচবে না, তবে ও চায় রেভান এই যন্ত্রণাটা অনুভব করুক। সকালে বাসায় পৌঁছেই অনুরূপ নিজের ক্লান্ত মুখশ্রীর একটা সেলফি নিয়ে মিলাতকে পাঠালো আর সাথে লিখল, সুপ্রভাত আমার রূপসী প্রিয়তমা। আমি পৌঁছেছি তোমার শ্বশুর বাড়ি, আমার জন্য দোয়া করিও। আজকে তোমার শাশুড়ি আমার ওপর দিয়ে সিডার আইলা বইয়ে দেবে। মিলাত তখন জেগেই ছিল, উঠেছে একটু আগেই। মেসেজটা দেখে হেসে রিপ্লাই করল, সুপ্রভাত ডাক্তার সাহেব, যুদ্ধের জন্য দোয়া রইল। সাইফুল সকালে উঠেই তৈরি হয়ে নিল। আজ অফিসে হাফ বেলা করে মিলাতের ইউনিভার্সিটিতে যাবে। ওকে যেভাবেই হোক মানিয়ে নিতে হবে। ও এখনো বুঝতে পারছে না কেন যে মিলাতকে ছেড়ে চৈতির মোহে ডুবে গেল। প্রেম, রুমডেট পর্যন্ত ঠিক ছিল, বিয়েটা না করলেই হতো। কয়েক মাস মজামাস্তি করে আবার মিলাতের কাছে ফিরত। ওই যেমন ঘরের খাবারে অরুচি এলে মানুষ বাইরে খেতে যায়, কিন্তু দিন শেষে আবার ঘরের খাবারই ফিরতে হয়, তেমনই করা উচিত ছিল। এবার যদি মিলাতকে মানিয়ে ফেলতে পারে তো এমন ভুল জীবনেও করবে না। শাহবাগ নেমে পছন্দমতো কিছু ফুল দিয়ে ছোটখাটো একটা তোড়া বানিয়ে নিল রেভান। এবার খুশি মনে মিলাতের ইউনিভার্সিটির দিকে চলল। ওকে কি কি বলবে সেসব কথা মনে মনে সাজিয়ে নিল। মিলাত প্রতিদিনের মতো ক্লাস শেষ করে এসে ক্যান্টিনে বসল। ক্ষুধা লেগেছে তাই একটা রং চা আর সিঙ্গারা অর্ডার দিল। খেয়ে একটা ইন্টারভিউতে যেতে হবে। বেশ ভালো কোম্পানি। এবার ইন্টারভিউতে ভালো মত দিতে পারলেই হলো। অবশ্য তেমন কোনো প্রিপারেশন নেওনি ও। চা আর সিঙ্গারা দ্রুত শেষ করে উঠে পড়ল মিলাত। ক্যাম্পাস ছেড়ে বের হয়ে পা বাড়াতেই কেউ একজন ওর হাত ধরে ফেলল। মিলাত ভ্রু কুঁচকে পাশ ফিরতেই দেখল সাইফুলকে। সাথে সাথে হাত ঝাড়া দিয়ে সরিয়ে ফেলল আর রাগত্ব স্বরে বলল, তুই এখানে কেন? তোমার সাথে কথা আছে। আমি তো ফোনেই বলেছি আমার তোর সাথে কোনো কথা নেই। প্লিজ শোনো একটু, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। কি বুঝাবি তুই? যে পরকিয়া কিভাবে করেছিস সেটা না, তোমার বোন কিভাবে আমাকে ফাঁসিয়েছে সেটা। আমার শোনার কোনো ইচ্ছে নেই, না থাকলেও শুনতে হবে। আমার কথা না শুনে তুমি যেতে পারবে না। মিলাত কথা না বলে সামনের দিকে হাঁটা লাগালেই সাইফুল পথ আটকে ফেলল। এর মধ্যেই চলে আসলো রেভান। এমন দৃশ্য দেখে সহজেই বুঝতে পারল সাইফুল কেন এসেছে। ওর রাগে হাত মুষ্টি বদ্ধ হল। এগিয়ে গিয়ে হঠাৎই নাক বরাবর একটা ঘুষি মেরে বলল, তোর সাহস কি করে হয় ওকে ডিস্টার্ব করার? সাইফুল তেড়ে এসে বলল, আমি ওকে ডিস্টার্ব করছি না, ও আমার বউ।
ওর উত্তর শুনে রেভান আরেকটা চড় মারল সাইফুলের গালে। বলল, ভুল শুধরে নে, ও তোর বউ ছিল, এখন নেই। এখন ওই চৈতি ডাইনিটা তোর বউ না। তুই আমাদের মাঝে আসছিস কেন? কারণ তুই ওর কদর করতে পারিসনি। নিজের ব্যর্থতা স্বীকার করে সরে পড়, নয়তো বেশি বাড়াবাড়ির ফল একদম বুঝিয়ে দেব। আমাকে তো চিনিসই। সাইফুল ভয় পেল, কারণ ও জানে রেভান ও ওর ফ্যামিলি বেশ ভালোই প্রভাবশালী এবং রাজনীতির সাথে জড়িত। ওকে এখন খেপানো ঠিক হবে না। তাই আর কোনো উচ্চবাচ্য না করে সেখান থেকে সরে পড়ল সাইফুল। ও চলে যাওয়ার পর রেভান বলল, ও যদি আর কখনো বিরক্ত করে আমাকে বলবে। মিলাত দায়সারা ভাবে বলল, আচ্ছা। তারপর হাত ঘড়িতে চেয়ে, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। রেভান বলল, কি কাজ? ইন্টারভিউ। কোন কোম্পানি? শাহজাদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ও আচ্ছা, ওদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে, আমি বলে দিলেই হবে। রেভানের কথা শুনে মিলাতের চোখ মুখে কঠোর ভাব ফুটে উঠল। ও কাট কাট স্বরে বলল, আমি চাই না আপনি কিছু বলুন, আমি নিজের যোগ্যতায় পেতে চাই। রেভান মৃদু হাসল, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাই হোক। অল দ্য বেস্ট। তবে 5টা মিনিট আমাকে দিতে হবে। বলুন। তোমার যেহেতু দেরি হচ্ছে, হাঁটতে হাঁটতেই বলি। চলুন। সবার প্রথমে এই ফুলগুলো নাও। মিলাত ইতস্তত বোধ করল, বলল, নিতে পারবো না। কেন? ফুল পছন্দ না? পছন্দ, কিন্তু সবার থেকে নেই না। সবার থেকে নিতে তো বলিনি। আপনিও সবার কাতারেই পড়েন। তাহলে কার থেকে নিবে? ফ্যামিলি মেম্বার্স। ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কি আমি আসতে পারি? না। কেন না? স্কোপ নেই। আছে। কিভাবে? হাজবেন্ডও কিন্তু ফ্যামিলি মেম্বারই। হ্যাঁ জানি তো। ওই তো, ওটাই হব। কথাটা শুনে মিলাত রেভানের দিকে তাকালো ভালো করে একবার, তারপর সামনের দিকে তাকিয়ে বলল, পারবেন না? কেন? তুমি আর বিয়ে করবে না? আমি অলরেডি দ্বিতীয় বিয়ে করে ফেলেছি। রেভান ওর কথা শুনে যেন মজা পেল এমন ভঙ্গিতে বলল, আমি জানি তুমি এটা কেন বলেছ। আমি জানার চেষ্টাই না করি তাই। বিশ্বাস না করলে কিছু করার নেই। আমরা কোর্ট ম্যারেজ করেছি। আমার হাজবেন্ড চট্টগ্রাম গেছে ওর বাবা মাকে জানাতে। দ্রুতই ওরা ঢাকায় আসবে, তখন আবার বিয়ে হবে। রেভান এবার গম্ভীর স্বরে বলল, এবার কিন্তু বেশি হচ্ছে। আমি সত্যি বলছি, সবকিছু হুটহাট হয়ে গেছে। আমাকে একটা প্রমাণ দাও যাতে আমার বিশ্বাস হয়। উল্লেখযোগ্য কোনো প্রমাণ নেই, তাই দেখাতে পারলাম না। তবে দাওয়াতের কার্ড পাঠাবো। আসবেন অবশ্যই। রেভান ফুলগুলো ছুঁড়ে ফেল দিল। তারপর উত্তপ্ত স্বরে বলল, সেদিন তো খুব বললে আর জড়াবে না সম্পর্কে। তাহলে এটা কি নাকি আমাকে রিজেক্ট করার কৌশল ছিল কেবল? আমি কোন দিক থেকে কম? তোমার স্বামী কি আমার থেকে ভালো? মুহূর্তেই অজস্র প্রশ্নবাণে জর্জরিত হতে লাগল মিলাত। কিন্তু কিছু করার নেই, এটাই নিয়তি। মিলাত রেভানকে সান্ত্বনার স্বরে বলল, ছাড়ো, তুমি আমার থেকে ভালো। বাকিটুকু শেষ করতে পারল না মিলাত। তার আগেই রেভান চিৎকার করে বলল, আউট। মিলাত আর দাঁড়ানোর সাহস পেল না, দ্রুত স্থান ত্যাগ করল। অনুরূপ মায়ের পা জড়িয়ে ধরে বসে আছে ঘণ্টাখানেক যাবৎ। ও আজ পণ করেছে মাকে মানিয়েই তবে ক্ষান্ত হবে। কিন্তু কলি বেগম ছেলের এমন বুদ্ধিহীন আচরণে ভীষণ দুঃখ পেয়েছেন। ওর যদি পছন্দই থাকতো তাহলে বললেই পারত। তিনি টিপিক্যাল বাংলা মায়েদের মতো নাকি? ছেলের পড়াশোনা থাকাকালীন তো তিনি নিজেই বলতেন কাউকে পছন্দ করতে বা প্রেম করতে, কিন্তু তখন অকর্মার ঢেঁকিটা কিছু করতে পারল না। অগত্যা বাধ্য হয় বিড়ালের গলায় ঘণ্টা ঝুলানোর জন্য তাকে নামতে হলো। এদিকে বিড়াল যে নিজেই নিজের গলায় ঘণ্টা ঝুলিয়ে এসেছে সেটা কে জানত? বড় হয়ে বিড়াল হোক আর মানুষ, সব শেয়ানা হয়ে যায়। তবে মিলাতের ছবি দেখে মনে মনে তিনি মেয়েটাকে পছন্দ করেছেন, কিন্তু এত সহজে গলবেন না।
না জানিয়ে বিয়ে করার শাস্তি এই ছেলেকে অবশ্যই পেতে হবে। অনুরূপ কি করবে বুঝতে পারল না, চিন্তায় পড়ে গেল। মায়ের রাগই ভাঙাতে পারছে না তো বউ রাগ করল কিভাবে ভাঙাবে। অনুরূপ এবার বাবাকেও ধরল ওর হয়ে ওকালতি করার জন্য। আমিনুল সাহেব এক কানে ধরে বলল, না বাবা, অকাজ তুমি করেছ, সামলাবেও তুমি, আমি পারব না, পরে তুমি তো চলে যাবে, এই রমণীর নখরা আমার দেখতে হবে, বিয়ে তো হয়েছে, দেখবা বউ কি জিনিস। অনুরূপ গর্বের সুরে বলল, আমার বউ তোমার বউয়ের থেকেও ভালো। আমিনুল সাহেব কপট রেগে বললে, কি তুই আমার বউ মানে তোর মাকে খারাপ বললি? এখনই বলছি তোর মাকে দাঁড়া। অনুরূপ সাথে সাথে বাবার পা জড়িয়ে ধরে বলল, দয়া করো বাবা, আর ভেজাল লাগিও না। আমিনুল সাহেব এবার শান্ত গলায় বললেন, তুই এক কাজ কর, অনশন শুরু কর। মায়ের সামনে ছেলে মেয়েরা না খেয়ে কষ্ট করল, সেটা মায়েরা সহ্য করতে পারে না। অনুরূপ খুশি হয়ে বলল, বুদ্ধি তো ভালোই, আমি সব সময় ভালো বুদ্ধি দেই বাবা, তুমি দমকল বাহিনী। আমিনুল সাহেব হাসলেন ছেলের কথায়। কলি বেগম ছেলের জন্য রান্না করলেন ঠিকই, কিন্তু নিজে খেতে বসলেন না। এদিকে বাপের কথা মতো ছেলেও বসল না খেতে। ড্রয়িং রুমে কাপড় বিছিয়ে তার উপর বসল। সামনে সাইনবোর্ড ঝুলানো, না মেনে নিল আমরণ অনশন। কলি বেগম বিরক্ত হলে ভেতরে ভেতরে এমন ফালতু বুদ্ধি দিল কে ছেলেটাকে, এত কষ্ট করে রান্না করা খাবার এখন খাবে না ছেলেটা, এটা নিশ্চয়ই তার বুড়োটার বুদ্ধি। ভগ্নহৃদয় নিয়েই চট্টগ্রাম ফিরল রেভান। জীবনে দ্বিতীয়বার ব্যর্থ হবার পর আজকের পর থেকে ভালোবাসা নামক চ্যাপ্টারটাই বাদ দিয়েছে সে। এবার পরিবার যাকে গলায় ঝুলিয়ে দেবে তাকেই করবে বিয়ে। রেভান বাসায় ফিরেই নিজের বিয়ের জন্য মেয়ে দেখতে বলল। এতদিনে ছেলে রাজি হয়েছে বলে সালেহা বেগম বেজায় খুশি। তিনি ছেলের বিয়েটা দেখে শুনে অনেক ভালো ঘরে করাবেন। মিলাত দুপুরের খাবারের পর অনুরূপকে ফোন করল। অনুরূপ ফোন কেটে দিয়ে কল টেক্সট করল, আমি অনশনে আছি, এখন কথা বলবো না। কিসের অনশন? মা রাগ করে বসে আছেন, তাকে মানানোর জন্য বসেছি অনশনে। তাহলে আমাকেও নিতেন, আমিও বসতাম অনশনে। এবার ফেল হলে পরের বার তোমাকেও নেব। আচ্ছা, কিন্তু বেশিক্ষণ অনশনে থাকার দরকার নেই, খেয়ে নিয়েন। আচ্ছা বু। মিলাত হাসল। লোকটাকে বিয়ে করেছে মাত্র কয়েকদিন হলো, এই কয়েকদিনে সে এমন ভাবে বু বু করে যে কত যুগের সংসার তাদের। মিলাতের অবশ্য ভালো লাগে, দুই অক্ষরের নাম তবুও কি অদ্ভুত সুন্দর অনুভূতি দিয়ে যায়। অনশন করতে করতে ওই চাদরের ওপরই ঘুমিয়ে পড়েছে অনুরূপ। বিকেলে ঘুম থেকে উঠে কলি বেগম ছেলেকে এই অবস্থায় দেখে ওর কাছে গিয়ে ডেকে বললেন, এই হতচ্ছাড়া ওঠ। অনুরূপ চোখ কচলাতে কচলাতে উঠে বসল। কলি বেগম কড়া সুরে বললেন, এসব নাটক আমার বাড়ি চলবে না, খেলে খাও না হলে যাও। মা প্লিজ। কি বলেছি শোনোনি? অনুরূপ আমার মায়ের পা ধরে ফেলল। অসহায় সুরে বলল, মা আর কখনো এমন হবে না, আর কখনো এমন হবে না মানে? তুই আর কয়টা বিয়ে করতে চাস? আর একটাও না। বলতে চেয়েছি তোমাকে না জানিয়ে কিছু করব না। অনুরূপ হড়বড়িয়ে বলল কথাটা। কলি বেগম আড়ালে মুচকি হেসেও নিজের চেহারার কাঠিন্যতা বজায় রাখলেন। বললেন, ঠিক আছে, ভেবে দেখব। এখন খেয়ে ঘরে গিয়ে ঘুমা। বাপ ছেলে একই রকম, আমি বলে এদের ঘর করেছি, আমার জায়গায় অন্য কেউ হলে জীবনেও করত না। আমিনুল সাহেব ঘর থেকে বেরিয়ে বলল, দেখিস একদিন তোর বউ এমন ডায়লগ দিবে। অনুরূপ হেসে বলল, প্রত্যেকটা বউই তার শাশুড়ির কাছ থেকে এসব রপ্ত করে। হ্যাঁ, এখন বল, মেনেছেন ম্যাডাম কলাবতী? বলেছে ভেবে দেখবে। আমিনুল সাহেব হেসে বললেন, আরে ওস ফর্মালিটিস, মেনে বসে আছে। যাক, এখন ভালো লাগছে, এখন গিয়ে খেয়ে একটু ঘুমা। বউ মাকেও ফোন করে খবরটা দিস। অবশ্যই। অনুরূপ খেয়ে নিজের রুমে গেল। বিছানায় বসে মিলাতকে ফোন করবে তখনই কল এলো হিমেলের।
ওর ফোন রিসিভ করতেই হিমেল বলল, কি অবস্থা ভাই? ভালো। তোর? আলহামদুলিল্লাহ। তোকে একটা ইন্টারেস্টিং খবর জানানোর জন্য ফোন দিয়েছিলাম। বল। চৈতি নামের মেয়েটা কোনো রাজনৈতিক নেতার সাথে জড়িত। মানে অ্যাফেয়ার আছে। সোজা বাংলায় লোকটার রক্ষিতা। মাঝে মাঝেই হুট করে যখন উধাও হয়ে যায় তখন ও ওই লোকের বাড়ি যায়। তুই ফিরলে আরো বিস্তারিত বলবো। আচ্ছা, আমি কাল আসব। আয়, সাবধানে। রাখছি। অনুরূপ ফোন কেটে ভাবনায় মশগুল হলো। ও ভেতরে ভেতরে এরকম কিছুই অনুমান করেছিল মেয়েটার ব্যাপারে। গল্পের নাম বিকেলের প্রণয়। এটা ছিল গল্পের ৮ম পর্ব। গল্পের লেখিকার নাম আরশি আয়াত। সম্পূর্ণ গল্পটি আপনারা পেয়ে যাবেন ভয়েস বাই স্নেহ ইউটিউব চ্যানেলে।